ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ বায়োলার্নিং ইউটিউব চ্যানেল। আমি ক্লাস 11-এর যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বা রাদার আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। বিগত ক্লাসগুলোয় আমরা ফটোসিনথেসিসের ফেজ বা দশা যেগুলো ছিল, আলোক দশা, অন্ধকার দশা, সেই জায়গাগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। এবং অন্ধকার দশার মধ্যে যেটা কার্বন অ্যাসিমিলেশন প্রসেস বা যেটাকে কার্বন রিয়াকশন বলা হচ্ছে, তার মধ্যে C3 সাইকেল দেখেছি এবং আরেকটা প্রসেস আমরা দেখেছিলাম বিগত ক্লাসে, সেটা হচ্ছে C4 সাইকেল। আশা করি এখান থেকে তোমাদের কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা যাওয়ার পর আমরা মোটামুটি কার্বন অ্যাসিমিলেশন বিষয়টা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আজকে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে যে আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন কি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এর যে সাইকেলগুলো আছে টোটাল বিষয়টি আমরা এই ক্লাসের মধ্যে বা এই একটা ভিডিও ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করব। তো চলো আমরা একদম ক্লাস শুরু করি। আমাদের প্রথম বিষয় যেটা আছে সেটা হচ্ছে, দেখো বলছে আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন। তাহলে আমরা যদি নামটাকে একটু ভাঙি, নামের মধ্যে দেখো আমাদের উত্তরটা দেয়া আছে, সেটা হচ্ছে কি বলছে, ফটো মিনস লাইট আর রেসপিরেশন মিন হচ্ছে শ্বসন। তাহলে আমি যদি নামটাকে ভাঙি, ফটো রেসপিরেশন কি না, এখানে হচ্ছে ফটো মিনস হচ্ছে লাইট, তাহলে আলোর উপস্থিতিতে রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। রেসপিরেশন বা যেটাকে বলা হচ্ছে তোমার কি, শ্বসন। তাহলে শ্বসনে কি হয় না, শ্বসনে হচ্ছে খাদ্যস্থ শক্তি বা খাদ্যের মধ্যে আবদ্ধ স্মৃতিশক্তি কার্যক্ষম হয়ে পড়ে বা ভেঙে গিয়ে খাদ্য ভেঙে শক্তিটা নির্গত হওয়া। তাহলে আলোর উপস্থিতিতে যখন শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে, সেই শ্বসন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, আলো শ্বসন। তাহলে কি থাকবে, আলো একটা কন্ডিশন আর একটা হচ্ছে শ্বসন, মানে অক্সিজেন বাতাস থেকে নেবে। কারণ আমরা শ্বসন প্রক্রিয়া আমরা জানি কি, গ্লুকোজটা ভাঙে, কোষস্থ খাদ্য ভেঙে যায়, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম। কোষস্থ খাদ্য গ্লুকোজটা ভেঙে যায় এবং গ্লুকোজের মধ্যে আবদ্ধ সৌরশক্তি, যেটা রাসায়নিক শক্তির রূপে আবদ্ধ ছিল, সেই শক্তিটা নির্গত হয় বা শক্তির মুক্তি ঘটে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি হয় না, দুটো বিষয় আমরা দেখবো। একটা হচ্ছে O2 গৃহীত হয় আর একটা কি হয় না, তোমার খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটে। শক্তির মুক্তি ঘটে। তাহলে আলোর উপস্থিতিতে যখন এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে, তখন তাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় থাকবে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। এবার আলোক শ্বসনের আমি গুরুত্ব, বৈশিষ্ট্য, কোথায় ঘটে, কি হয় না হয়, সবকিছুই বলবো। তো প্রথমেই আমরা চলে আসি সেটা হচ্ছে সংজ্ঞা বা ডেফিনেশনটাই কি। তো দেখো সংজ্ঞাটা লেখা আছে আলোকের উপস্থিতিতে। তাহলে অবভিয়াসলি আলোক বিক্রিয়া হচ্ছে মানে কি, আলোকের উপস্থিতিটা অবশ্যই প্রয়োজন। তাহলে আলোর উপস্থিতিতে কি হয়, এবং যেহেতু শ্বসন প্রক্রিয়া, অধিক অক্সিজেনের ঘনত্বে সবুজ উদ্ভিদ কোষে যে অতিরিক্ত শ্বসন, তাহলে নরমালি বা ন্যাচারালি স্বাভাবিকভাবে যেমন ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হচ্ছে, সাইমালটেনিয়াসলি শ্বসন বা রেসপিরেশন হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা একটা অতিরিক্ত শ্বসন পদ্ধতি, মানে এক্সট্রা। মানে নরমাল আমাদের দেহ কোষে বা জীবকোষে যে শ্বসন হওয়া দরকার সেটা তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত শ্বসন হচ্ছে কখন না, যখন আলোর উপস্থিতিতে অক্সিজেনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে। মানে অতিরিক্ত বা অধিক অক্সিজেন ঘনত্বে যে অতিরিক্ত শ্বসন, তাহলে এটা অতিরিক্ত শ্বসন ঘটছে। এবং এই শ্বসন ঘটার ফলে ফার্স্ট টেবল কম্পাউন্ড বা প্রথম স্থায়ী যৌগ হিসাবে কি আসছে না, প্রাথমিক যৌগরূপে 2 কার্বনযুক্ত ফটোফসফোরাইলেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় PGA। ঠিক আছে, তোমার ভুল বললাম, ফসফোগ্লাইকোলেট PGA, ফসফোগ্লাইকোলেট তৈরি হলো, তাকে বলা হচ্ছে কি আলোক শ্বসন। তাহলে এটা আমি কি বলতে পারি না, সবুজ উদ্ভিদ কোষের একটা বিশেষ প্রকার শ্বসন পদ্ধতি। তাহলে এটা আমি বলতে পারি এটি এক প্রকার, তাহলে ফটো রেসপিরেশন হলো এক প্রকার বা এটি এক প্রকার বিশেষ ধরনের শ্বসন পদ্ধতি, যেটা কি হয়, আলো এবং অধিক অক্সিজেনের ঘনত্বে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এবং তাহলে এইটা গেল কি আলোক শ্বসন। তাহলে আলোকের উপস্থিতিতে এবং তোমার অধিক অক্সিজেনের ঘনত্বে যখন কি হচ্ছে না, যখন উদ্ভিদ কোষে অতিরিক্ত শ্বসন ঘটছে, তখন তাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ। এবং
প্রাথমিক যৌগরূপে 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলেট উৎপন্ন হয় এবং এটা হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড। তাই এই প্রক্রিয়াটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আলোক শ্বসন বা ফটোরেসপিরেশন ছাড়াও, যেহেতু এটাকে তোমার ফসফোগ্লাইকোলেট 2 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাই এটাকে C2 সাইকেলও বলে। তাহলে যেটাই ফটো রেসপিরেশন, সেটাই আলোক শ্বসন, সেটাই হচ্ছে C2 সাইকেল। কারণ এই বিক্রিয়ার বা এই প্রক্রিয়ার প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলেট বা PGA, তাই এটাকে C2 চক্র বলা হয়। এবার আমি আস্তে আস্তে আসবো হচ্ছে C2 চক্রের আবিষ্কর্তাকে বা কে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এই বিষয়টা। তাহলে আমরা যদি প্রথমেই আসি যে এই C2 চক্রটা প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন বা কোথায় পর্যবেক্ষণ করেছিলেন সেই বিষয়টা, তাহলে প্রথমে চলে এসো যে C2 চক্রটা আবিষ্কার করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে প্রথমে আমি হেডিং করি পর্যবেক্ষক, পর্যবেক্ষক বা অবজারভার, পর্যবেক্ষক কে পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষক সরি। তাহলে কে কে করেছিলেন না দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে তোমার কি ডিকার, ঠিক আছে, বিজ্ঞানীটার একজনের নাম ডিকার, DICKER, ডিকার এন্ড টিও বা TIO, টিও, ডিকার এবং টিও এই দুইজন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করলেন বিক্রিয়াটাকে কোথায় না তামাক গাছে, এবং সালটা হচ্ছে 1959। কোথায় দেখেছিলেন তামাক গাছে, তামাক গাছে এই বিক্রিয়াটি প্রথম বা এই প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কে ডিকার এবং টিও ইন দ্য ইয়ার অফ 1959। পরে এই বিক্রিয়াটিকে বা বিক্রিয়াটির সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে ক্রোটভ এট অল। তাহলে এই বিক্রিয়াটি আবিষ্কারক বা এটা পরে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু সম্পূর্ণ ধারণা বা আবিষ্কার করেছিলেন, আবিষ্কারকই বলি আমি, আবিষ্কারক কে না ক্রোটভ এট অল, মানে ক্রোটভ CROTOV, ক্রোটভ এট অল, মানে ক্রোটভ এবং তার সহযোগীরা। এট অল মিন্স এট অল বোঝানো হয় যখন তার সহযোগীদের নিয়ে বলানো হয়। কত সালে 1963 সালে প্রথম এটাকে পুরো প্রক্রিয়াটাকে আবিষ্কার করলেন, এবং যেখানে তারা কি করেছিলেন C14 আইসোটোপের সাহায্যে আবিষ্কার করেছিলেন, C14 আইসোটোপ দিয়ে পরীক্ষা করেছিলেন এবং দেখেছিলেন কি ফার্স্ট স্টেবল কম্পাউন্ড, ফার্স্ট স্টেবল কম্পাউন্ড এই রিঅ্যাকশনের বা এই প্রক্রিয়ার স্টেবল কম্পাউন্ড সেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলেট, গ্লাইকোলেট, যেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। সেই জন্য এই সাইকেলটার নাম দিয়েছিলেন কি, এই সাইকেলটার নাম দিলেন তারা C2 চক্র বা C2 সাইকেল। কে দিলেন ক্রোটভ এট অল, ক্রোটভ এবং তার সহযোগীরা মিলে এই বিক্রিয়াটিকে দেখলেন। এবার যদি আমি চলে যাই যে C2 চক্রের তোমার উদাহরণ কোথায় কোথায় হয়, C2 চক্র কাদের কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে যে সমস্ত উদ্ভিদদের মধ্যে আমরা আগের দিন বলেছিলাম C3 হয় তারা C3 উদ্ভিদ, যাদের মধ্যে C4 হয় তারা C4 উদ্ভিদ, এবং যাদের মধ্যে C2 হয় তারা হবে কি C2 উদ্ভিদ। তাহলে C2 উদ্ভিদের এক্সাম্পলে আসি, C2 উদ্ভিদ কোনগুলো, C2 প্ল্যান্ট কে কে আছে দেখো, C2 প্ল্যান্ট অনেকগুলো আছে, তাদের নামগুলো এক এক করে আমি লিখছি। সেটা হচ্ছে তোমার ধান, মটর, তামাক, পিটুনিয়া, তাই তো, ধান, মটর, তামাক, পিটুনিয়া, লঙ্কা, সূর্যমুখী, এই সমস্ত উদ্ভিদগুলো ইত্যাদি, এই সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে কি তোমার C2 সাইকেল সম্পন্ন হচ্ছে, এবং এই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে C2 প্ল্যান্ট। তাহলে C2 প্ল্যান্ট গেল। এরপরে চলে এসো সেইখানে তোমার শ্বসন বস্তুকে, শ্বসন বস্তু, তাহলে এই চক্রের মধ্যে কে কার শ্বসন ঘটে, তাহলে শ্বসন বস্তু কোনটা, শ্বসন বস্তু হচ্ছে তোমার যেটা দেখবো সেটা হচ্ছে গ্লাইকোলেট, শ্বসন বস্তু হচ্ছে গ্লাইকোলেট অর গ্লাইকোলিক অ্যাসিড। তাহলে লিখো গ্লাইকোলেট, গ্লাইকোলেট অর গ্লাইকোলিক অ্যাসিড,
তাহলে গ্লাইকোলেট অর গ্লাইকোলিক অ্যাসিড এটা মানে শ্বসন বস্তু হিসেবে কাজ করে। এবং উৎপাদিত দ্রব্য কি কি হয়? মুখ্য উৎপাদিত যৌগ। তাহলে কে কে তৈরি হয়? মুখ্য উৎপাদিত উৎপাদিত যৌগ। তাহলে কি কি তৈরি হচ্ছে দেখো, না যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে তোমার অবভিয়াসলি গ্লাইকোলেট তৈরি হবে, তাই তো? গ্লাইকোলেট গ্লাইকোলেট তৈরি হবে। আর কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, গ্লাইসিন আর একটা হচ্ছে সেরিন। সেরিন এই দুটো হচ্ছে কি? এই দুটো তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড শর্ট কোশ্চেন পড়ে যে সিটু চক্রে কোন দুটি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়? একটা হচ্ছে গ্লাইসিন আর একটা হচ্ছে তোমার সেরিন। এই দুটো অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে এই চক্রের মধ্যে। এইটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে, শর্ট কোশ্চেন। সিটু চক্রে উৎপাদিত দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো, একটা হলো গ্লাইসিন আর একটা হলো সেরিন। তাহলে মোটামুটি দেখো আমরা পর্যবেক্ষক থেকে শুরু করে সংজ্ঞা থেকে শুরু করে সিটু প্ল্যান্টের এক্সাম্পল পড়েছি, শ্বসন বস্তু কি কি বস্তু উৎপাদিত হচ্ছে সেগুলো সব পড়েছি। এবার আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে সিটু সাইকেলের বৈশিষ্ট্য বা সিটু চক্র বা আলোক শ্বসন যে প্রক্রিয়াটা বলছি, সেই শ্বসন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো আমরা বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সিটু চক্রে কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু বলি। তোমার প্রথম যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে শ্বসন। যেহেতু এটি একটি শ্বসন প্রক্রিয়া, তাহলে শ্বসন প্রক্রিয়া হওয়ার জন্য কি হবে না, শ্বসন প্রক্রিয়া হওয়ার জন্য বাতাস থেকে অক্সিজেন নেবে এবং তার পরিবর্তে বাতাসে কি ছাড়বে? কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে। তাহলে অক্সিজেনটা বাতাস থেকে নিল, দিয়ে বাতাসে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিল, হলো। তাহলে অক্সিজেনের ঘনত্ব কমবে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়বে। এবার এখানে একটা বিষয় বলি, ফার্স্ট পয়েন্ট যেটা বলি তোমার, যেখানে কি হচ্ছে না, যেখানে বলছে যে সালোক সংশ্লেষে অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড তোমার এই প্রক্রিয়ার সাহায্যে উৎপন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষে যা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তার অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? তাহলে সালোক সংশ্লেষের অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এই প্রক্রিয়ায়। তাহলে সালোক সংশ্লেষের অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড, অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড এই প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় না, এই প্রক্রিয়া হ্যাঁ অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড এই প্রক্রিয়ার সাহায্যে উৎপন্ন হয়, বা যে যতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড লাগছে সেই কার্বন ডাই অক্সাইডটা এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, বিষয়টা আরেকটু স্পষ্ট করে বলি। সালোক সংশ্লেষে আমরা কি জানি? সালোক সংশ্লেষে আমরা জানি কার্বন ডাই অক্সাইড নেয়, তার পরিবর্তে অক্সিজেন দেয়। তাহলে এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড কোথায় ব্যবহার হচ্ছে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে ব্যবহার হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষে যদি 100% কার্বন ডাই অক্সাইড শোষিত হয়, তার 50% কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাচ্ছে? তাহলে 50% কার্বন ডাই অক্সাইড পাচ্ছে। তাহলে এটাকে যদি দুটো ভাগে ভাগ করি, 50% আর 50%, তাহলে 50% আসছে কোথা থেকে? 50% আসছে হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে, আর 50% আসছে হচ্ছে তোমার কোথায়? ফটো রেসপিরেশন বা C2 সাইকেল থেকে। তাহলে 50% আসছে অ্যাটমসফিয়ার থেকে আর 50% পাচ্ছে হচ্ছে তোমার C2 সাইকেল থেকে। সেই জন্য বলা হচ্ছে সালোক সংশ্লেষে যে কার্বন ডাই অক্সাইড লাগছে তা অর্ধেকের বেশি কার্বন ডাই অক্সাইড এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় এবং সেটা কি সালোক সংশ্লেষে কাজে লাগে। আশা করি আর কারো কোনো সমস্যা নেই, এটা পয়েন্টটা বোঝা গেছে। 1 নম্বর পয়েন্ট গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট কি বলছে না, এখানে একটা এনজাইম কাজ করে। এই এনজাইমটার নাম হচ্ছে, আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে রুবিস্কো, তাই তো? তাহলে রুবিস্কো এটাকে ডুয়াল এনজাইম বলা হয়। ডুয়াল এনজাইম বলছে কেন না, এই রুবিস্কো তোমার দুটো পার্ট আছে। রুবিস্কোর পুরো নাম আমরা সবাই জানি, রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এবার এখানে দেখো দুটো পার্ট আছে। সি পার্টটাকে কি বলা হয়? কার্বক্সিলেজ। তাহলে সি পার্টটা হচ্ছে কার্বক্সিলেজ, যেটা হচ্ছে কি করবে? কার্বন ডাই অক্সাইডের সাহায্যে ফটোসিনথেসিস করবে, মানে কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করতে পারে, কার্বক্সিলেজ।
আর অক্সিজেনেজ পার্ট যেটা, ও পার্ট যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনেজ, সেটা কি অক্সিজেনের উপস্থিতিতে ফটোসিনথেসিস করতে পারে। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে কার্বক্সিলেজ আর একটা হচ্ছে অক্সিজেনেজ। কার্বক্সিলেজ পার্ট যখন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকবে তখন কার্বক্সিলেজ পার্ট অ্যাক্টিভ থাকবে এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ফটোসিনথেসিসটাকে কমপ্লিট করে। অন্যদিকে যখন বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকবে তখন কার্বক্সিলেজটা ডিঅ্যাক্টিভেট হবে আর অক্সিজেনের পার্টটা অ্যাক্টিভেট হয়ে বাতাস থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেন থেকে ফটোসিনথেসিসটাকে কন্টিনিউ করবে বা সুগার ফর্মেশনটাকে কন্টিনিউ করবে। কিন্তু এখানে যেহেতু আমরা রেসপিরেশন, ফটো রেসপিরেশন করছি, তাহলে ফটো রেসপিরেশনের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি। তাই অক্সিজেনের ঘনত্ব বেশি থাকার জন্য এখানে কার্বক্সিলেজ পার্ট যেটা, সেই কার্বক্সিলেজ পার্টটা কি হবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কারণ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম। অন্যদিকে অক্সিজেনেজ পার্টটা অ্যাক্টিভেট থাকবে, ফলে বাতাস থেকে অক্সিজেন নেবে, অক্সিজেনেজ অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়ে তোমার কি করবে না ফটোসিনথেসিসটাকে কন্টিনিউ করবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কার্বক্সিলেজ পার্টটা কোথায় অ্যাক্টিভেট ছিল না, কার্বক্সিলেজ পার্টটা আমার অ্যাক্টিভেট ছিল হচ্ছে C3 সাইকেলে, C3 সাইকেলে, তাই তো? তাহলে কার্বক্সিলেজ অ্যাক্টিভ ছিল। আর অক্সিজেনেজে কি অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে তোমার অক্সিজেনেজ অ্যাক্টিভ আছে C2 সাইকেলের ক্ষেত্রে। তাহলে দেখো, তাহলে একটাই এনজাইম একবার অক্সিজেনের উপস্থিতিতে কাজ করছে C2 সাইকেল, আরেকবার কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে কাজ করছে কার্বক্সিলেজ পার্ট যেটা, তাহলে সেটা C3 সাইকেলের ক্ষেত্রে। তাই এটাকে কি বলা হচ্ছে, ডুয়াল অ্যাক্টিভিটি, দুটো কাজই করতে পারে। সে বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি হোক বা বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি হোক না কেন, তারা দুটো কাজই করতে পারছে বা দুটো পরিস্থিতির সাথেই মানিয়ে নিয়ে কাজ করতে পারছে। তাই এই রুবিস্কোকে বলা হয় ডুয়াল এনজাইম, যেটা C3 এবং C2 দুটো সাইকেলের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার চলে এসো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি আছে না, এই চক্রটা বা এই প্রক্রিয়াটি 3টে কোষ অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটি কি হয়, 3টে কোষ অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হচ্ছে। কে কে, তাহলে 3 সেল অর্গানালিস, 3 সেল অর্গানালিস, 3টে কোষ অঙ্গাণু থাকে। কে কে 3টে কোষ অঙ্গাণু না, প্রথমেই যেটা আসবে তার নাম হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, তাই তো? তাহলে ফার্স্ট নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। 2 নম্বর হচ্ছে পেরক্সিজম, PEROXY, পেরক্সিজম। আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তাহলে 3টে কোষ অঙ্গাণুর মধ্যে বিক্রিয়াটি সম্পন্ন হয় বা প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ফার্স্ট যেটা বলা হলো ক্লোরোপ্লাস্ট, 2 নম্বর বলা হলো পেরক্সিজম। ঠিক আছে, পেরক্সিজম, PEROXY, হ্যাঁ পেরক্সিজম, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে 3টে কোষ অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হচ্ছে। এটা গেল থার্ড পয়েন্ট। আর কি 4 নম্বর পয়েন্ট কি বলতে পারি না, 4 নম্বর পয়েন্ট বলতে পারি প্রেজেন্স অফ প্রেজেন্স অফ O2 এন্ড সানলাইট। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে এবং অক্সিজেনের ঘনত্বে, বেশি ঘনত্বে বা অধিক ঘনত্বে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট কি না, 5 নম্বর পয়েন্ট আগেও বলেছি, এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। কি কি, একটা হচ্ছে গ্লাইসিন, গ্লাইসিন, আর একটা হচ্ছে সেরিন, সেরিন, যেটা এমন একটা ফটোসিনথেসিসের প্রসেস যেখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, অন্য কোথাও তুমি এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড পাবে না। তাই এইটা কি হয় না, 5 নম্বরটা আমি বলেছিলাম কি আগেই শর্ট কোশ্চেন হিসেবে পড়ে যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, একটা হচ্ছে গ্লাইসিন আর একটা হচ্ছে সেরিন, এটা যেন মনে থাকে, এই দুটো অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। আর একটা পয়েন্ট বলবো, এখানে কোনো কার্বোহাইড্রেট তৈরি হয় না, এখানে কোনো কার্বোহাইড্রেট তৈরি হয় না, কোনো কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয় না, শর্করা তৈরি হয় না, তাই তো? তৈরি হয় না, বরং কি হয়, পুরো খরচ হয়। কি খরচ হয় না, তোমার খরচ হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার এটিপি এবং NADPH2। তাহলে এটিপি এবং NADPH2 অযথা খরচ হয়, মানে ফালতু খরচ হচ্ছে আর কি, অযথা খরচ হয়। কারণ আগেই বলেছিলাম এটা অতিরিক্ত শোষণ পদ্ধতি। তাহলে এখানে কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে। তাহলে এখানে তো কোনো লাভ হলো না, শর্করা তো তৈরি হলোই না, বরং ঘুরে এটিপি এবং NADPH2 যেটা ছিল সেটা কি হয়ে গেল, অযথা নষ্ট হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার কি ফটোসিনথেসিস পদ্ধতি। এবার এইটা হয়ে গেল তোমার ফটোসিনথেসিস C2 এর বৈশিষ্ট্যগুলো যেই আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো কোথায়, C2 চক্রটায়। তাহলে C2 চক্র কমপ্লিট হলে আমরা তারপরে যাব হচ্ছে কি আমাদের সাইকেলটা দেখে নিয়ে আমরা চলে যাব গুরুত্ব বা ইম্পর্টেন্স দিয়ে আমরা ক্লাসটাকে কমপ্লিট করব। তো চলো আমরা সাইকেলটাকে দেখে নিই। তো দেখো
আমি পুরো ফ্লোটা আগে লিখে নিয়েছি এবং যেহেতু আমার বোর্ডটা একটু ছোট তাই আমাকে একটু ছোট করেই লিখতে হয়েছে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একটু জুম করে দেখে নিও, আশা করি কোনো সমস্যা হবে না। আমি বলে দিচ্ছি, ভালো করে একটু বুঝে নাও, তাহলেই পুরো বোর্ডটা তোমরা দেখো দেখতে পাচ্ছ। এবং পুরো বোর্ডটায় যেটা দেয়া রয়েছে সেটা বলেছি 3টে কোষীয় অঙ্গাণুর মধ্যে আমাদের প্রক্রিয়াটি সম্পন্ন হয় বা সাইকেলটি সম্পন্ন হয়, কারণ এটা কোনো একটি মাত্র কোষীয় অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয় না। এবং তার 3টে তোমরা পেয়েছো। প্রথমটা দেখো লেখা রয়েছে ক্লোরোপ্লাস্ট, প্রথম কম্পার্টমেন্ট। তারপরে কম্পার্টমেন্ট বা কোষীয় অঙ্গাণুর বিক্রিয়াগুলো হচ্ছে পেরোক্সিজমে। তারপরে আরেকটা কোষীয় অঙ্গাণু যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে ক্লোরোপ্লাস্টে বিক্রিয়াগুলো হবে, তারপরে পেরোক্সিজমে হবে, তারপরে মাইটোকন্ড্রিয়া হবে, এবং এটা একটা সাইক্লিক ম্যানারে হবে। দেখো পুরো বিষয়টা দেখতে পাচ্ছ, এই সাইক্লিক ম্যানারেই পুরো বিষয়টা কমপ্লিট হবে। এবং কিভাবে কি হচ্ছে বা কোথা থেকে কি হচ্ছে পুরো বিষয়টাকে আমি বুঝিয়ে দেবো। প্রথমেই দেখো, আমরা যদি ক্লোরোপ্লাস্টের বিক্রিয়াগুলো প্রথমে লক্ষ্য করি, তাহলে ক্লোরোপ্লাস্টের যে বিক্রিয়াগুলো হচ্ছে প্রথমেই আছে, দেখো ক্লোরোপ্লাস্টের রিঅ্যাকশন আমরা আসছি। প্রথমে বিক্রিয়াটি শুরু হচ্ছে আরইউবিপি থেকে, মানে সি3 সাইকেলের আরইউবিপি, রাইবোজ বিসফসফেট। রাইবোজ বিসফসফেট এখানে কি করে না, এর মধ্যে তাহলে এনজাইম কে থাকবে, অবভিয়াসলি রুবিস্কো, কারণ আগেই আমি বলেছি রুবিস্কো এনজাইম থাকবে এখানে। এবং রুবিস্কোর কোন পার্টটা অ্যাক্টিভেট থাকবে, অক্সিজেনেজ। তাহলে বাতাস থেকে কি করছে, বাতাস থেকে অক্সিজেনটা কি হলো, যুক্ত হলো। যেটা সি3 সাইকেলের ক্ষেত্রে কি হয়েছিল না, যেটা সি3 সাইকেলের ক্ষেত্রে হয়েছিল আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছিল, এবং রুবিস্কো যে এনজাইমটা ছিল তার কার্বক্সিলেজ পার্টটা অ্যাক্টিভেট ছিল। তাহলে এখানে যেহেতু অক্সিজেনের ঘনত্ব বেশি, যেহেতু শ্বসন হচ্ছে, আগেরটা হচ্ছে সি3 সাইকেল ছিল ফটোসিনথেসিস, এটা হচ্ছে শ্বসন। তাহলে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকার জন্য কার্বক্সিলেজ ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে আর অক্সিজেনের অ্যাক্টিভেট অবস্থায় থাকলো। তাহলে আরইউবিপির সাথে অক্সিজেন যুক্ত হয়ে উইথ দ্য হেল্প অফ রুবিস্কো এনজাইম প্রথম কি তৈরি করলো না, প্রথম হচ্ছে তোমার যেটা তৈরি করলো 2-ফসফোগ্লাইকোলেট, ঠিক আছে, অর ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। তাহলে 2-ফসফোগ্লাইকোলেট এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এই 2-ফসফোগ্লাইকোলেট প্রথম স্থায়ী যৌগ, সেই জন্য এই বিক্রিয়াটিকে বলা হয় কি C2 সাইকেল। C2 সাইকেল হলো। এবার কি হবে, ফসফোগ্লাইকোলেট থেকে তৈরি হচ্ছে গ্লাইকোলেট। তাহলে ফসফোগ্লাইকোলেট থেকে যখন গ্লাইকোলেট তৈরি হচ্ছে তখন এখন জল প্রবেশ করছে, এখন জল প্রবেশ করলো, এবং তার পরিবর্তে এখন ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড বেরিয়ে যায়। তাহলে কি হলো, ফসফোগ্লাইকোলেট থেকে যখন গ্লাইকোলেট তৈরি হচ্ছে তখন জল প্রবেশ করছে এবং ফসফরিক অ্যাসিড বেরিয়ে গিয়ে ফসফোগ্লাইকোলেট থেকে হয়ে যাচ্ছে গ্লাইকোলেট। এবার ক্লোরোপ্লাস্টের বিক্রিয়াটা তখন হচ্ছিল, এবার যে গ্লাইকোলেটটা ক্লোরোপ্লাস্টে তৈরি হয়েছিল সেই গ্লাইকোলেটটা কোথায় চলে এলো, এবার চলে এলো তোমার দেখো পেরক্সিজমে। তাহলে পেরক্সিজমে গ্লাইকোলেট থেকে তৈরি হচ্ছে কি গ্লাই অক্সিলেট। তাহলে অক্সিজেন একটা যৌগ হচ্ছে, তাহলে এখানে কি হয় না, এখনো অক্সিজেন প্রবেশ করে। তাহলে এখনো অক্সিজেন প্রবেশ করলো এবং তার সঙ্গে সঙ্গে কি হলো, হাইড্রোজেন পারঅক্সাইড বেরিয়ে চলে গেল। তাহলে দিয়ে কি হলো, গ্লাইকোলেট থেকে অক্সিজেন প্রবেশ করে অক্সিজেন যোগ হয়ে গ্লাই অক্সিলেট। গ্লাই অক্সিলেট থেকে তৈরি হচ্ছে কি না গ্লাইসিন। তাহলে গ্লাই অক্সিলেট থেকে তৈরি হলো গ্লাইসিন, যেটা হচ্ছে কি প্রথম অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা পাচ্ছি। তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো গ্লাইসিন। এবার রিঅ্যাকশনটা করতে গিয়ে গ্লাইসিনটা কোথায়, পেরক্সিজম থেকে চলে এলো মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া গ্লাইসিন এসে কি করছে না, মাইটোকন্ড্রিয়া যখন গ্লাইসিন আসছে, গ্লাইসিন থেকে তৈরি হচ্ছে তোমার কি সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, তাই তো, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে সেরিন। তাহলে গ্লাইসিন থেকে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো তোমার পেরক্সিজমে, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো কোথায়, মাইটোকন্ড্রিয়া। তাহলে এই সেরিন তৈরি হলো, এবং এই সেরিন গ্লাইসিন থেকে যখন সেরিন তৈরি হচ্ছে এখানে দুটো বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, একটা হবে তোমার কি কার্বন ডাই অক্সাইড, যেটা কোথায় চলে যাবে, যেটা হচ্ছে C2 সাইকেলে চলে যাবে, এই সরি C3 সাইকেল বা কেলভিন সাইকেলে এই কার্বন ডাই অক্সাইডটা পার্টিসিপেট করবে। আর অন্য দিক থেকে এদিক থেকে তৈরি হচ্ছে কি না, এদিক থেকে তৈরি হচ্ছে তোমার অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ঠিক আছে। এই অ্যামোনিয়াটা কোথায় যাচ্ছে সেটা পরে বলছি। তাহলে দুটো জিনিস গেল, একটা হচ্ছে গ্লাইসিন থেকে যখন সেরিন তৈরি হলো তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, যেটা C3 সাইকেলে পার্টিসিপেট করছে বা C3 সাইকেলে গিয়ে কাজ করছে। অন্যদিকে অ্যামোনিয়া তোমার চলে যাচ্ছে কোথায় না, পরের একটা বাইট সাইকেল আছে সেই সাইকেলের মধ্যে প্রবেশ করবে। এবার কি হয়, গ্লাইসিন থেকে সেরিন হওয়ার সময় আরো একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার NAD+ থেকে, NAD+ থেকে এখানে দেখো রিঅ্যাকশনটা NAD+ থেকে NADH প্লাস H প্লাস, তাহলে কি তৈরি হলো, NAD+ থেকে তৈরি হলো NADH প্লাস H প্লাস তৈরি হলো। এবার এই সেরিনটা কোথায় চলে গেল, তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে আবার রিঅ্যাকশনটা ফিরে আসছে কোথায়, পেরক্সিজমে।
তাহলে এই সেরিন থেকে আবার তৈরি হচ্ছে কি হাইড্রক্সি পাইরুভেট। তাহলে সেরিন থেকে তৈরি হলো হাইড্রক্সি পাইরুভেট এবং এখানে একটা কি হচ্ছে আরেকটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, যেখানে কি হয়েছে না যখন গ্লাইকোলেট থেকে গ্লাইসিন তৈরি হয়েছিল, তাহলে গ্লাইসিন তৈরি হওয়ার সাথে সাথে আরেকটা প্রোডাক্ট তৈরি হয়েছিল যেটা হচ্ছে কি আলফা কিটোগ্লুটারেট। এই আলফা কিটোগ্লুটারেট এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে আলফা কিটোগ্লুটারেট কি হলো তার অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে যেটা গ্লাইসিন থেকে তৈরি হয়েছিল তৈরি করলো কি গ্লুটামেট। গ্লুটামেট হলো এই গ্লুটামেট আবার কি হচ্ছে গ্লাইঅক্সিলের সাথে যুক্ত হয়ে আবার তৈরি করছে গ্লাইসিন। তাহলে দেখো এই হচ্ছে টোটাল একটা প্রসেস, আলফা কিটোগ্লুটারেটের সাথে অ্যামোনিয়াটা যুক্ত হয়ে তৈরি হলো গ্লুটামেট, গ্লুটামেট থেকে আবার আলফা কিটোগ্লুটারেট এবং গ্লাইসিন। তাহলে এটা সাইক্লিক ভাবে চলতেই থাকছে। তাহলে এখান থেকে তৈরি হলো আর কি আলফা কিটোগ্লুটারেট এবং হাইড্রক্সি, তাহলে গ্লুটামেট তৈরি হয়েছে এবং আরেকটা তৈরি হয়েছে হাইড্রক্সি পাইরুভেট। এই হাইড্রক্সি পাইরুভেট থেকে আবার তৈরি হচ্ছে গ্লিসারেট। তাহলে গ্লিসারেট তৈরি হওয়ার সময় এখানে কি হয়, এখানে যে NADH তৈরি হয়েছিল তাহলে এই জায়গাটা NADH প্লাস H প্লাস এখান থেকে কি তৈরি হচ্ছে NAD প্লাস আবার ফিরে আসছে, NAD প্লাস আবার ফিরে এলো। তাহলে হাইড্রক্সি পাইরুভেট থেকে গ্লিসারেট তৈরি হলো, সেই গ্লিসারেট পেরক্সিজম থেকে হয়ে আবার কোথায় ফিরে আসছে, আবার তোমার ফিরে আসছে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। তাহলে ক্লোরোপ্লাস্টে গ্লিসারেট এলো, আসার পর কি করবে না গ্লিসারেট থেকে তোমার তৈরি হচ্ছে কি PGA এবং এখানে কি হয় যখন ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন ATP থেকে তোমার খরচ হচ্ছে, ATP খরচ হলো এবং তার পরিবর্তে কি তৈরি করলো ADP দিয়ে তৈরি হয়ে গেল ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার C3 সাইকেলের ফার্স্ট লেভেল প্রোডাক্ট। দিয়ে এখান থেকে রিঅ্যাকশন আবার কোথায় চলে গেল RUBP রাইবোলোজ বিসফসফেট। তাহলে দেখো পুরো রিঅ্যাকশনটা কিন্তু এইভাবেই হয় এবং এই চক্রটাকে তোমার বলা হচ্ছে কি C3 চক্র। তাহলে পুরো বিষয়টা যদি দেখো একবার সামারাইজ করে নাও, তাহলে এই হচ্ছে তোমার C2 সাইকেল বা আলোক শ্বসন। তাহলে তিনটে কোষ সংজ্ঞানুর মধ্যে আলোক শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। ফার্স্ট বিক্রিয়াগুলো ঘটছে কোথায় ক্লোরোপ্লাস্টের মধ্যে, তারপরে হচ্ছে পেরক্সিজম, তারপরে মাইটোকন্ড্রিয়া। তাহলে বিক্রিয়া শুরু হলো কোথা থেকে RUBP রাইবোলোজ বিসফসফেট, যেটা অক্সিজেনের উপস্থিতি কি হচ্ছে রুবিস কোএনজাইমের অক্সিজেনেজ পার্টটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, দিয়ে তোমার দুটো প্রোডাক্ট তৈরি করছে। একটা হচ্ছে তোমার 2 ফসফো গ্লিসারেট যেটা হচ্ছে ফার্স্ট লেভেল প্রোডাক্ট, সেজন্য এটাকে বলা হচ্ছে C3 চক্র। আর অন্যদিকে তৈরি হচ্ছে সেটা আবার কোথায় চলে আসছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে আবার RUBP তৈরি হচ্ছে। এই ফসফোগ্লিসারেট অ্যাসিডের সাথে জল যোগ হয়ে তৈরি হলো কি ফসফেট গ্রুপটা বেরিয়ে গেল, এখন জল প্রবেশ করলো এবং ফসফেটটা বেরিয়ে গেল, দিয়ে তৈরি হলো কি ফসফোগ্লাইকোলেট থেকে অনলি গ্লাইকোলেট। সেই গ্লাইকোলেট চলে আসছে পেরক্সিজমে, সেখান থেকে আবার অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হচ্ছে গ্লাইঅক্সিলেট থেকে তৈরি হচ্ছে গ্লাইসিন এবং অন্যদিকে তৈরি হচ্ছে আলফা কিটোগ্লুটারেট। যে আলফা কিটোগ্লুটারেট আবার অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে তৈরি করলো কি না দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে হাইড্রক্সি পাইরুভেট আর একটা হচ্ছে গ্লুটামেট, দিয়ে তৈরি হচ্ছে এই সাইকেলটা কন্টিনিউ করতেই থাকছে। অন্যদিকে ফার্স্ট যেটা অ্যামাইনো অ্যাসিড সেটা তৈরি হলো তোমার পেরক্সিজমে গ্লাইসিন চলে আসছে কোথায় না মাইটোকন্ড্রিয়া থেকে কার্বন ডাই অক্সাইড বের করলো বা উৎপন্ন করলো বাই প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া এই সাইকেলে জুড়ে গেছে, কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে তোমার C3 সাইকেলে, দিয়ে এখান থেকে গ্লাইঅক্সিলেট থেকে তৈরি হলো সেরিন সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো পেরক্সিজমে, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো তোমার কোথায় মাইটোকন্ড্রিয়ায়, দিয়ে কি হচ্ছে সেরিন আবার চলে আসছে কোথায় পেরক্সিজম থেকে হাইড্রক্সি পাইরুভেট থেকে গ্লিসারেট, সেই গ্লিসারেট আবার ফিরে আসছে ক্লোরোপ্লাস্টে, দিয়ে তৈরি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার C3 সাইকেল হয়ে চলে যাচ্ছে তোমার RUBP। তাহলে এই হচ্ছে টোটাল আমার প্রসিডিওর যেটা হচ্ছে C2 সাইকেলের ক্ষেত্রে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো C2 সাইকেল। তো এইটা পরীক্ষার খাতায় এইটুকু লিখলেই হবে C2 সাইকেল। এবার আমাদের পুরোপুরি বিষয়টা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি রয়েছে আমাদের একটুখানি জায়গা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স বা গুরুত্ব, C2 সাইকেলের গুরুত্ব। তো চলো আমরা C2 সাইকেলের গুরুত্বটা দেখে নিই কি আছে। দেখো গুরুত্ব আমরা চলে এসেছি ইম্পর্টেন্স ফটো রেসপিরেশনের। এখানে আমি তিনটে পয়েন্ট বলবো, সেটা হচ্ছে কি না এই বিক্রিয়ায় তোমার এটা যেহেতু প্রকৃত শ্বসন নয়, তাই তো, তাহলে এটা যেহেতু প্রকৃত শ্বসন নয় অতিরিক্ত শ্বসন পদ্ধতি, তাহলে এখানে ATP উৎপাদন হয় না। দেখো ATP খরচ হয়েছে, তাহলে ATP আমরা দেখেছিলাম যে ক্লোরোপ্লাস্টে গিয়ে যখন গ্লাইকোলেট থেকে তোমার কি হলো যখন তোমার সেকেন্ড স্টেপটা ছিল গ্লিসারেট থেকে যখন PGA তৈরি হয়েছিল, তাহলে গ্লিসারেট থেকে যখন আমার কি তৈরি হলো PGA, তখন কি হয়েছিল তখন এখানে ATP খরচ হয়েছিল না, ATP থেকে ADP তৈরি করেছিল, তাহলে ATP আমার খরচ হলো, তাহলে ATP এখানে খরচ হয় কোনো লাভ হয় না, তাই তো, তাহলে ATP উৎপাদন হয় না, তাহলে আমার কি এটা লাভ হবে না, তাহলে আমার এটা লস হলো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে কি ATP বা শক্তিটাকে
গেইন করা। তাহলে যেহেতু এখানে এটিপি খরচ হচ্ছে, তাই এটি প্রকৃত শ্বসন প্রক্রিয়া না হওয়ার জন্য এটিপি খরচ হয়, কিন্তু কোনো এটিপি উৎপন্ন হয় না। তাই এটাকে কি বলা যায় না? তাই এটি প্রকৃত শ্বসন নয়। তাহলে তাই এটাকে কি বলবো? এটি প্রকৃত শ্বসন নয়, প্রকৃত শ্বসন নয়। কারণ এটা কি? এটা একটি এক প্রকার অতিরিক্ত শ্বসন পদ্ধতি। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্টে আসো। 2 নম্বর পয়েন্ট কি বলবো? এখানে তোমার NAD প্লাস বা ATP NADH প্লাস H প্লাস খরচ হচ্ছে, বা NADH2 যেটা বলছি NADH প্লাস H প্লাস আর কি খরচ হচ্ছে? ATP, এগুলো খরচ হয় কারণ আমার খরচ হওয়াটা কাম্য নয়, তাহলে এগুলো খরচ হচ্ছে, তারপরে নষ্ট হলো, আমার ক্ষতি হলো। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি না, সালোক সংশ্লেষের উৎপাদিত বস্তুর তোমার কি হয় না, জারণের ফলে এই পদ্ধতিটি বা অপচয় ঘটে, তাই এটি একটি কি? এটি একটি ক্ষতিকারক পদ্ধতি। তাহলে এটা যেহেতু অতিরিক্ত শ্বসন, তাই এটি একটি ক্ষতিকারক পদ্ধতি। এটি একটি ক্ষতিকারক পদ্ধতি, ক্ষতিকারক পদ্ধতি। তাহলে এটা কি হচ্ছে? তাই এটা হচ্ছে সবই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোই হচ্ছে এই প্রসাধনের গুরুত্ব, এবং এইটাই হচ্ছে তোমার টোটাল ক্লাসটা আজকে। এর মধ্যেই ছিল, গুরুত্ব আর বলার দরকার নেই। তাহলে এটা দেখে বুঝতে পারলাম যে সামারাইজ টোটাল বিষয়টাকে যদি পাই, আমরা হচ্ছে এটা একটা ক্ষতিকারক পদ্ধতি, অতিরিক্ত শ্বসন, রুবিস্কো এনজাইমের অক্সিজেনেজ পার্টটা অ্যাক্টিভেট হয়, প্রথম উৎপাদিত সাই যৌগ হচ্ছে ফসফোগ্লাইকোলেট, 2 কার্বন বিশিষ্ট, তাই এটাকে সিডি চক্র বলা হচ্ছে। এখানে কোনো এটিপি লাভ হচ্ছে না, এটিপি খরচ হচ্ছে না, তাই এটাকে প্রকৃত শ্বসনও নয়, রেসপিরেশন নয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি কারো কোনো সমস্যা হবে না। যদি কারো কোনো সমস্যা থাকে অবভিয়াসলি আমাকে বলবে, আমি সেটা তোমাদের জানিয়ে দেবো বা তোমাদের বুঝিয়ে দেবো যদি কোনো সমস্যা থাকে। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।